যে আমরা আজকে যে মায়াতের এখানে দাফন করিয়েছি উনি আসলে ওনার পরিচয় পাওয়া গেছিল। আমরা ওনার কিভাবে আমরা ওনাকে পাই আমরা সেটাই আগে বলি। উনি গত মার্চ মাসের 24 তারিখ আমাদের আমাদের যে জেনারেল হাসপাতাল, সদর হাসপাতাল, ওইখানে ওনার পায়ে সংক্রমণ নিয়ে ভর্তি হয়, একজন পুলিশ সদস্য ভর্তি করে দিয়ে যায়। তারপর থেকে আমার এই ব্রাউনবাড়ি বাতিঘরের তত্ত্বাবধানে এবং হাসপাতালের নার্স এবং চিকিৎসকদের নির্বিঘ্ন পর্যবেক্ষণে ওনার চিকিৎসা চলার পরে আমরা ওনার এই মার্চের 24 তারিখ থেকে চিকিৎসা শুরু করার পর থেকেই আমরা ওনার দায়িত্ব নিয়ে চিকিৎসা শুরু করার পরে আমরা প্রথমে ভাবছিলাম যে ওনার মনে পরিচয় নাই। পরবর্তীতে আমরা জানতে পারছি যে ওনার কাছে একটি প্রতিবন্ধী ভাতা কার্ড এবং ওনার এনআইডি কার্ড ছিল। ওই আমরা এনআইডি কার্ড এবং প্রতিবন্ধী ভাতা কার্ডের মাধ্যমে ওনার সাথে ওনার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। প্রথমে আমরা সদর মডেল থানার যে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে ওনার সাথে এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের যে অতিরিক্ত পুলিশ সুপার আছে ওনার সাথে যোগাযোগ করি। তারপরে আমরা যোগাযোগ করি দেবিদ্বার থানার যে ওসি মনিরুজ্জামান সাহেবের সাথে। তো ওনাকে আমরা জানাই যে আমরা এই এলাকার যে দেবিদ্বার আপনার উপজেলার একজন লোক, আমরা দীর্ঘদিন যাবত হাসপাতালে চিকিৎসা চালাইতেছি, কিন্তু ওনার বিস্তারিত পাওয়া গেছে। এখন আমরা ওনার দিন দিন ওনার অবস্থা খারাপ হচ্ছে, কারণ পরিবার যেহেতু নাই। একটা সংগঠন যতটুকু করা সম্ভব আমরা সেইভাবে চিকিৎসা চালিয়ে গেছি, কিন্তু তার পরিবার যেভাবে তার পরিবারের সদস্যের চিকিৎসা চালায় সেভাবে হচ্ছে না এবং হাসপাতাল থেকে সেভাবে দেওয়া সম্ভব হচ্ছে না। যখন সেই জন্য আমরা ওই দেবিদ্বার থানা ওসিকে জানানোর পরে উনি ওনার এক কর্মকর্তার মাধ্যমে ওদের বাড়িতে পাঠানোর পরে ওইখানের যে ইউনিয়নের যে ওয়ার্ড মেম্বার ছিল, মিজান মেম্বার সহ, এবং ওনার যে হুকুন সাহেবের যে ছেলে রানা, ওনার সাথে আমাকে কথা বলাই দেয়। তো আমি ওনাকে গত এপ্রিলের 30 তারিখ ওনাকে আমি ওনাদের কাছে যে আপনার দেবিদ্বার থানার যে এসআই উনি গিয়ে আমাকে প্রথমে ফোনে কথা বলাই দেয়। ও হচ্ছে ওনার ছেলে, যে হুকুন মিয়া, যে আমরা যে যাকে আজকে দাফন করেছি বেওয়ারিশ হিসাবে পরিচয় থাকা সত্ত্বেও ওনার ছেলে রানার সাথে আমি রানাকে বললাম যে আপনার বাবা তো এখানে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন আছে। তো আমরা তো আমাদের বাতিঘর থেকে এবং হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমাদের যে সাধ্য অনুযায়ী আমরা ওনার চিকিৎসা নিতেছি, কিন্তু উনি যে কোনো সময় মারা যেতে পারে, ওনার দিন দিন ওনার কন্ডিশন খারাপের দিকে যাচ্ছে। তো আপনারা আসেন। তো উনি আমাকে বলল যে আমরা আসতে পারবো না, উনি মারা গেলে আপনারা দাফন করে ফেলেন। আমি বললাম যে কেন আপনারা আসবেন না? আপনি উনি ওনার ছোট ছেলে, উনি আসবেন না কেন? তো উনি বললো যে আমাদের বাবার সাথে, আমাদের মা এবং আমাদের বাবার সাথে, মা এবং আমরা যে দুই ভাই সহ বাবার সাথে আমাদের দীর্ঘ 10 থেকে 12 বছর যাবত আমাদের সম্পর্ক নেই, আমাদের সাথে যোগাযোগ নেই। যে কারণে আমরা চাই না আমরা এখানে ওনার চিকিৎসা করি অথবা উনি মারা যাওয়ার পর দাফন করি। আপনারা আপনাদের সংস্থার মাধ্যমে দাফন করে ফেলেন। পরবর্তীতে যখন আমরা দুপুরে ওনাদের সাথে কথা বলি, রানার সাথে কথা বলি, যে হুকুম সাহেবের ছেলের সাথে, রাত্রে 10টার সময় উনি মারা যায়। এদিন রাতেই 30 এপ্রিল রাতে আবার উনি মারা যাওয়ার পরবর্তীতে আমি তাকে রাত 10:30 বাজে, এদিন রাত 10টার সময় মারা যায় এবং 10:30 বাজে আবার ওই রানাকে আমি ফোন দেওয়ার পরে আমি বলি যে আপনার বাবা তো মারা গেছে, আপনি আসেন, অন্তত লাশটা নিয়ে যান। তো উনি আমাকে বলে যে না, মারা গেছে, আমরা আসতে পারবো না, আপনারা দাফন করে ফেলেন। তো ভাবলাম তাৎক্ষণিক আমি আবার এই যে দেবিদ্বার থানার ওসি যে মনিরুজ্জামান বাইরে জানাই এবং আমাদের সদর থানার ওসি এবং ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের যে অতিরিক্ত পুলিশ সুপার ওনাকেও জানানো বলে যে ঠিক আছে, আমরা আমাদের যে আইনের যে নিয়ম নীতি আছে বা অথবা প্রক্রিয়া আছে, প্রক্রিয়া শেষ করার পরে ওরা যদি না আসে তাহলে আপনাদের যে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর উদ্যোগে আপনারা এটা দাফন করবেন। তারপরে ওনারা যোগাযোগ করে আমাদের সাথে এবং ওনারা আমাকে চিঠি দেয় দাফন করার জন্য। সদর থানা থেকে একটা চিঠি দেওয়া হয় যে বাতিঘরকে লাশটা দাফন করার জন্য। পরবর্তীতে আমরা দাফনের যে প্রক্রিয়া গোছাই যে আমরা দাফন করব। তারপরে আমরা 30 তারিখের পরে আমরা চিন্তা ভাবনা করছিলাম যে যেহেতু ওনার একমাত্র ছেলে, আরেক ছেলে প্রবাসে থাকে, উনি দেখি আসে কিনা। তারপরে আমরা 2 দিন 3 দিন চেষ্টা করার পর আমি 2-3 দিন ওনার সাথে কথাও বলছি। আরেকদিন ওনার ফোন দিছি যে ভাই আপনার বাবা তো আমরা রাখছি, আমি আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর থেকে অ্যাম্বুলেন্স ভাড়া সহ দাফন কাফন যা লাগে আমরা দিয়ে দিব, আপনি আইসা শুধু আপনার বাবার লাশটা নিয়ে যান, ওইখানে শুধু জাস্ট জানাজা করবেন, কবর করবেন। তারপরে উনি আমাকে নিশ্চিত করেন যে ঠিক আছে তাহলে ভাই আমরা গতকালকে আসার কথা ছিল, গত 4 তারিখ 4ই মে আসার কথা ছিল সকালে, এবং আমি অ্যাম্বুলেন্স ঠিক করে রাখছিলাম এবং যাবতীয় যে কার্যক্রম ওইগুলো গুছিয়ে রাখছিলাম এবং পুলিশ প্রশাসনকে জানিয়ে রাখছিলাম যে ওনারা আসবে, ওনাদের কাছে আমরা লাশ হস্তান্তর করবো। পরবর্তীতে আমরা গতকালকে যখন ওনারা না আসে, ওই যে রানার জন্য আসে না এবং ফোনও ধরে না, তো তারপরে আমি আবার রানাকে ফোন দিলাম। রানা ফোন দেওয়ার পরে বললাম যে ভাই আপনি তো আসলেন না। তো ভাই আমি তো আসবো না, ভাই আমি আসতে পারবো না, আপনারা দাফন করে ফেলেন। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম যে যেহেতু ওনারা আর আসবে না,
তাহলে আমরা আজকে লাশটা দাফন করি আর কি। এই হিসাবে আমরা, যেহেতু ওনার ওয়ারিশ আছে এবং ওনার সন্তান, 2 সন্তান আছে এবং ওনার স্ত্রী আছে, সে ওনারা থাকার, বাবা মারা যাওয়ার পরে ওনারা আসে নাই, এটা আসলে আমরা খুবই দুঃখ প্রকাশ করি। কিন্তু আমরা তো আসলে বেওয়ারিশের ওয়ারিশ হয়ে কাজ করি, এটা আমাদের নীতি কাজ। আমরা এই কাজ এই শুধু বেওয়ারিশ হইলেই যে আমরা দাফন করব সেটার মধ্যে আমরা সীমিত না। আমরা কেউ যদি কারো পরিবার থেকে যদি সামর্থ্য না থাকার কারণে যদি দাফন না করে, অথবা কেউ যদি না আসে এগিয়ে, আমরা সেই লাশগুলো দাফন করি। এটাও একটা প্রমাণ যে তার সন্তান, 2 সন্তান আছে, তার স্ত্রী আছে, তারপরেও তার বাড়ি হচ্ছে, তার যে লোকটা মারা গেছে এই লোকটার বাড়ি, হুকুমের বাড়ি হচ্ছে, অরিজিনাল বাড়ি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুরে। তো ওই লক্ষ্মীপুরে আমরা চেষ্টা করছি যে ওনাদের দাদা বাড়িতে, ওনার যে অরিজিনাল বাড়িতে কেউ আছে কিনা, ওনাদের সাথে আমরা যোগাযোগ করে ওনার পাই নাই। আর ওনাকে রানাকে জিজ্ঞাসা করছি যে তোমার দাদা বাড়িতে কেউ আছে কিনা, তো বলে যে না, দাদা বাড়িতে আমি কোনো সময় যাই নাই, দাদা বাড়ি আমি চাচা টাচা কাউরি চিনি না, কারণ আমার বাবা বিয়ার পর করে, আমার বাবা এখানে এসে বিয়ে করছে, বিয়ে করে এখানেই দেবিদ্বারেই রয়ে গেছে এবং দেবিদ্বারেই এনআইডি কার্ড করছে, যে কারণে এখানে এনআইডির মাধ্যমে আমরা শনাক্ত করছি যে ওনার বাড়ি হচ্ছে দেবিদ্বার, কিন্তু ওনার জন্মস্থান হচ্ছে লক্ষ্মীপুরে পড়েছে, আর ওনার শ্বশুর বাড়ি হচ্ছে দেবিদ্বার। এভাবে আমরা আজকে এই দীর্ঘ 5 দিন এবং 1 মাস 8 দিন চিকিৎসা, মানে প্রায় 1 মাস 8 দিন চিকিৎসা পর উনি মারা যায়, এবং মৃত্যুর 5 দিন পরে আমরা লাশ নেই না, অপেক্ষা করতে করতে আমরা 5 দিন পরে আজকে আমাদের যে ইসলামী শরিয়া মোতাবেক যেভাবে লাশ দাফন করা হয়, লাশ গোসল করানো থেকে শুরু করে কাফন দাফন, জানাজার নামাজ, বাঁশ চাটাই দিয়ে সুন্দরভাবে আমরা কবর করে দাফন করেছি আর কি। আমরা আজকে লাশ হচ্ছে 253তম লাশ, 253তম লাশ আজকে আমরা দাফন করলাম আর কি, আমাদের বাতিঘরের উদ্যোগে। আমরা 253তম লাশ বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করছি। তার অবশ্য তার পরিচয় আছে, কিন্তু আমরা তাকে বেওয়ারিশ হিসেবেই দাফন করছি, পরিচয় থাকা সত্ত্বেও। আসলে আমরা বাতিঘরের উদ্যোগে আমরা বেওয়ারিশ লাশ কবর দিই, কিন্তু আজকে যে কবর দিলাম খোকন মিয়ার লাশ, এই লাশটা আসলে এটার ব্যতিক্রম। ওনার ছেলে, ওনার ওয়াইফ থাকা সত্ত্বেও ওনার লাশটাকে নেয় নাই, বা তারা পরিচয় জানার পরে তারা পরিচয়টা তারা গোপন করে রাখছে, তারা স্বীকার করতে চায় না তাদের বাবা আছে বা নিতে চাইবো। আসলে এটা খুব দুঃখজনক যে সমাজের মধ্যে এখনো ওই ধরনের লোক আছে। আমরা মানে যাদের পরিবারের পক্ষ থেকে নিতে চাই না, তাদেরকেও আমরা আমাদের নিজের ওয়ারিশ হিসাবে আমরা দাফন করতে চাই আর দাফন করি। আর যারা ওয়ারিশ পাওয়া যায় না, তাদেরকে আমরা দাফন করি। কিন্তু সমাজের মধ্যে এই যে এখন যে কাজটা হইলো, এটা খুবই ন্যাক্কারজনক কাজ, যে ওনার ছেলে সন্তান থাকার সত্ত্বেও ওনাকে লাশটা যে নেওয়া হয় নাই। হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর, আমাদের কাজ হচ্ছে বেওয়ারিশ লাশগুলা যারা অজ্ঞাত, যাদের পরিচয়বিহীন, ওই লাশগুলো আমরা দাফন করি। তো আজকে যে বিশেষ করে যে খোকন মিয়ার যে লাশটা, সেটা কিন্তু আমরা বেওয়ারিশ লাশ হিসেবে গণ্য করতে পারছি না, যেহেতু ওনাদের ওয়ারিশ ছিল, ছেলে সন্তান ছিল 2 জন, স্ত্রী ছিল, আত্মীয় স্বজন ছিল। আমরা তাদের সাথে যোগাযোগ করে যেহেতু তাদেরকে পাই নাই, তাদেরকে পাইছি কিন্তু তারা আসতে রাজি না। এটা আমাদের জন্য খুবই খুবই দুঃখজনক, কারণ প্রতিটা মানুষই চায় তার মৃত্যুর সময় তার প্রিয়জন, তার আত্মীয় স্বজন, তাদের ওয়ারিশ জন তাদেরকে মাটিস্থ করবে, তাদেরকে কবর দিবে, তাদেরকে অন্তিম সংস্কারটা করবে। কিন্তু বেলা শেষে দেখা যায় আমাদের সমাজে এখনো কিছু মানুষ আছে যারা তাদের ওয়ারিশ এবং তাদের যে পরিজন, তাদের পরিবারের সদস্যরা যখন কিছু হয়, তারা জেনে শুনে আসতে চায় না। এই যে প্রথাটা, এটা কিন্তু আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমরা চাই না পৃথিবীতে এমন কোনো মানুষ যারা একদম দিন এনে দিন খায়, তারও যেন তাদের পরিবারের এই সদস্যদের শেষ সময়টাতে সঙ্গী হই। কারণ আমাদের ধার্মিক অনুযায়ী যদি আমরা লাশ দাফন করি, দেখা গেছে আমাদের অনেকগুলা নিয়ম, অনেকগুলা কার্যক্রম থাকে। এই দাফন কাফন, তারপর হচ্ছে যে বিষয়টা এই আমরা যেটা করে থাকি বাতিঘর হিসেবে, এই বেওয়ারিশ লাশের ওয়ারিশদার হিসেবে আমরা যে কাজটা করি, সেটা আসলে মানুষের জীবনে এটা কোনো কাম্য নয়। যে পরিবার থেকেও এই যে আমার পরিবারের লাশটা এখন ভিন্ন শহরে আছে, আমরা যাই লাশটা দাফন করি, এই যে একটা মনস্তাত্ত্বিক বিষয়, এটা আসলে সবার ক্ষেত্রেই কিন্তু নারাজি। আজকে মিডিয়াতে যারা আছেন, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে একটাই কামনা করব যে, আরে মানুষ মৃত্যুশীল, মানুষ মরবে, সেই মরার সময় যদি পরিবারের মানুষ না আসে, সেটা কিন্তু লজ্জাজনক। আমাদের এই যে বাতিঘরের পক্ষ থেকে আমাদের যে বাতিঘরের চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন ভাই, উনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এই যে বাতিঘরের ওয়ারিশ থাকা সত্ত্বেও আমরা যে লাশগুলা, শুধু এটা নয়, আরো 2-3টা লাশ আমরা এরকম দাফন করেছি।